নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অধ্যায় ৬ এর পর্ব ১-এ আমরা এর প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে ত্রিভুজের সর্বসমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ের অধ্যায় ৬ এর অধ্যায়টা হচ্ছে এখানে রেখা, কোণ ও ত্রিভুজ সংক্রান্ত। তো এখান থেকে আমরা প্রথমে যা জানব তা হলো, প্রথমেই জ্যামিতিক প্রমাণ। তোমরা তো অন্যগুলো পড়বেই, বিশেষ বিষয়গুলো আমি শুধু একটু স্মরণ করিয়ে দিব তোমাদের। যেমন ধরো, জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত নিম্নের ধাপগুলো থাকে। প্রশ্ন হলো, জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে কয়টা ধাপ থাকে? ধাপ থাকে 4টি। একটা হলো সাধারণ নির্বাচন, 2 নম্বরে চিত্র বিশেষ নির্বাচন, 3 নম্বরে প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা এবং 4 নম্বরে প্রমাণের যৌক্তিক ধাপগুলোর বর্ণনা। এমসিকিউতে, এসএসসি পরীক্ষায় বা স্কুলের বিভিন্ন পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা প্রায়ই দেওয়া হয় যে জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে কয়টি ধাপ থাকে? তোমরা উত্তর লিখবে 4টি। এই 4টি কী কী সেটাও মনে রাখবে। সাধারণ নির্বাচন, চিত্র বিশেষ নির্বাচন, প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা এবং প্রমাণের যৌক্তিক বর্ণনা। এবার আসি কোণ। এর মধ্যে প্রথমে আসি সরল কোণ নিয়ে। সরল কোণ কি? দুইটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। যেমন এখানে AB একটা রশ্মি এ থেকে বি এর দিকে, AC একটা রশ্মি এ থেকে সি এর দিকে, দুটো সম্পূর্ণ বিপরীত। এরা সাধারণ বিন্দুতে এরকম একটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই কোণটাকে আমরা এক সরল কোণ বলবো। তাহলে এটা পরিষ্কার যে এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। এই যে দেওয়া আছে BAC কোণকে সরল কোণ বলে। সরল কোণের পরিমাপ 2 সমকোণ বা 180 ডিগ্রি। এই গেল সরল কোণ। এবার আসি আমরা সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানে কি? যদি দুইটা কোণ, আমাদের এখানে BAC কোণ একটা কোণ, আবার CAD কোণ একটা কোণ। দুটা কোণের যদি একটা শীর্ষবিন্দু জিনিসটা কি? মনে করো BAC কোণ এ বিন্দুতে কোণটা হয়েছে, তাহলে এটা হলো BAC কোণের একটা শীর্ষবিন্দু। আবার CAD কোণ, এই কোণটা উৎপন্ন হয়েছে এ বিন্দুতে কোণটা, সুতরাং CAD কোণের শীর্ষবিন্দু এ। তাহলে এই যে দুটো কোণ BAC এবং CAD, এই দুটো কোণের সাধারণ বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু এ। আরেকটা শর্ত হলো যে এখানে এদের একটি সাধারণ রশ্মি থাকে। যেমন AC একটা সাধারণ রশ্মি। সাধারণ রশ্মি কেন? যে BAC কোণের সাথেও AC আছে, আবার CAD কোণের সাথেও AC আছে, তাহলে AC হচ্ছে সাধারণ রশ্মি এবং এই কোণ দুটো সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করছে, যেমন একটা বামে একটা ডানে এইরকম। তখন এইরকম কোণকে বলা হবে সন্নিহিত কোণ। আশা করি তোমরা সন্নিহিত কোণ বুঝতে পেরেছ। লম্ব সমকোণ, রাইট অ্যাঙ্গেল। যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুটির প্রত্যেকটি সমকোণ বা 90 ডিগ্রি। মনে করো এখানে AC রেখা BD রেখার সাথে মিলিত হয়েছে, ফলে দুটি সন্নিহিত কোণ BAC কোণ এবং CAD কোণ উৎপন্ন হয়েছে। এখানে যদি দুটো কোণই সমান হয়, যেহেতু এখানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সমান সমান কোণ হলে প্রত্যেকটা হবে 90 ডিগ্রি। তার মানে CAD কোণ সমান 90 ডিগ্রি হবে। এই 90 ডিগ্রি হলে তখন এটাকে আমরা সমকোণ বলবো। তো যখন একটা কোণ যদি সমকোণ হয়, সমকোণের দুটো বাহু পরস্পরের পর লম্ব হবে। আসি আমরা সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ। তোমরা এটা অনেকেই জানো। সূক্ষ্ম কোণ হচ্ছে যে এক সমকোণ অপেক্ষা ছোট কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। এখানে যেমন ধরো AOC কোণটা, AOB কোণ এক সমকোণ, আর AOC কোণ হচ্ছে AOB কোণের একটা অংশ, তাহলে AOC কোণ AOB কোণের চেয়ে ছোট, তাহলে AOC কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। আবার লক্ষ্য করো যে এখানে AOB কোণটা সমকোণ এবং AOD কোণটা সমকোণের চেয়ে একটু বড়, কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট, এইরূপ কোণকে আমরা বলবো স্থূল কোণ। এইবার আসি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল দুই সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। এখানে লক্ষ্য করো যে AOB কোণ, এইটা যদি OC যদি ঠিক O এর বিপরীত রশ্মি হইতো, তখন এটা দুই সমকোণ হইতো। তো এটা দুই সমকোণের চেয়ে বড় কোণ। উপরের অংশে যে কোণটা আছে উল্টো দিকে, যে এই AOB কোণ এখানে হবে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের মান 4 সমকোণ থেকে ছোট হবে কিন্তু দুই সমকোণের থেকে বড় হবে। এখানে নিচের যে অংশে যে কোণটা আছে এটা হলো স্থূল কোণ, তার উল্টো দিকে যে কোণ আছে উপরের দিকে AOB কোণ, এই কোণটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ।
এইবার আসি পূরক কোণের আলোচনা। পূরক কি? যখন দুইটা কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হইলে, দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে। যেমন ধরো এখানে এ ও বি কোণ এক সমকোণ, এটা বোঝা যাচ্ছে যে পরিষ্কার। তো এ ও সি কোণ আর বি ও সি কোণ এই দুটো কোণের সমষ্টি তাহলে কি এক সমকোণ? তাহলে এখানে এ ও সি কোণের পূরক কোণ হচ্ছে বি ও সি কোণ, আবার বি ও সি কোণের পূরক কোণ হচ্ছে এ ও সি কোণ। যেমন ধরো 5 ডিগ্রির পূরক কোণ কত? 5-এর সাথে যদি 85 ডিগ্রি কোণ যোগ করি তাহলে 90 ডিগ্রি হয়। যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে তখন একটাকে আরেকটার পূরক কোণ বলা হয়। তাহলে আমরা বলতে পারি 5 ডিগ্রি 85 ডিগ্রি পূরক কোণ, 85 ডিগ্রি পূরক কোণ 5 ডিগ্রি। এক। এবার আসি আমরা সম্পূরক কোণ। সম্পূরক কোণ কি? যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন একটাকে আরেকটার সম্পূরক কোণ বলে। এখানে এই এওসি কোণ আর বিওসি কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এওসি কোণের সম্পূরক কোণ হচ্ছে বিওসি কোণ, আবার বিওসি কোণের সম্পূরক কোণ হচ্ছে এওসি কোণ। এবার আমরা আসি বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল। বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে যে মনে করো এওসি একটা কোণ আছে এখানে, এ ও সি কোণ। তো এওর একটা বিপরীত রশ্মি আমরা ওবি আঁকলাম, আর ওসি এর বিপরীত রশ্মি ওডি আঁকলাম। তাহলে এওসি কোণের ঠিক উল্টো দিকে বিওডি একটা নতুন কোণ তৈরি হলো। এই বিওডি কোণটা হচ্ছে এওসি কোণের বিপ্রতীপ কোণ। তাহলে আমরা এভাবে বলতে পারি যে দুটো সরলরেখা পরস্পরকে যখন ছেদ করে তো ঠিক বিপরীত দিকে যে কোণগুলো থাকে সেগুলোকে আমরা বলতে পারি বিপ্রতীপ কোণ। এখানে এ ও ডি কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে বিওসি কোণ, এ ও সি কোণের বিপ্রতীপ কোণ বিওডি কোণ। এবার আসে আমরা এই বিভিন্ন ধরনের ত্রিভুজ, এগুলো তোমরা আগে থেকেই জানো, তারপরে একটু আলোচনা করে দেওয়া। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যে ত্রিভুজের 3 বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তোমরা জানো। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু সমান তা সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের 3টা বাহুই অসমান সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। এইবারে আসি সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ সেটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তা সমকোণী ত্রিভুজ। যেমন ধরো ডিএফ ত্রিভুজে ডিএফই কোণ এক সমকোণ, অতএব এটি সমকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। অনেক শিক্ষার্থী জ্যামিতি অনেক ভয় পায়, তারা মনে করে জ্যামিতি অনেক কঠিন একটা বিষয়। এই বিষয়ে ভয় পাওয়ার কারণে তারা এটা থেকে দূরে থাকতে চায়, কিন্তু জ্যামিতি থেকে দূরে থাকতে চাইলেই তো আর থাকা যাবে না, তাকে পড়ালেখা করতে গেলে জ্যামিতি তাকে শিখতেই হবে। জ্যামিতি ভয় পাওয়ার কোনো সাবজেক্ট না। জ্যামিতি, আমি মনে করি যে জ্যামিতি অন্যান্য এই সময়ের জন্য, অর্থাৎ এখন যেহেতু সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন পরীক্ষাতে আসে, এই কারণে শিক্ষার্থীদের জন্য জ্যামিতিটাই সবচেয়ে সহজ। কারণ জ্যামিতিতে খুব একটা চেঞ্জ হয়ে প্রশ্ন পরীক্ষাতে আসে না। প্রায় বইয়ের কোশ্চেনগুলো সামান্য একটু পরিবর্তন হয়ে হয়তো আসে, কিন্তু বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি এগুলোতে প্রচুর চেঞ্জ হয়, যেখানে অনেক সময় স্টুডেন্টরা অনেক কিছু বুঝে উঠতে পারে না। যাই হোক, আমি তোমাদের জ্যামিতির কিছু ট্রিক্স বলে দিব যাতে করে তোমাদের কাছে জ্যামিতিটা অনেক সহজ মনে হবে। এখানে একটা জিনিস বোঝার জন্য আমি এই পেজটা তোমাদের সামনে রেখেছি, যে এই যে একটা জ্যামিতি, এটা একটা ওই বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের একটা উপপাদ্য। আমি উপপাদ্য তোমাদের বোঝানোর জন্য এখানে সামনে এটা রাখি নাই। এটাতে একটা জিনিস লক্ষ্য করো, ধাপ 1 দুটা ত্রিভুজের নাম আছে এবং এখানে দুটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করেছে। এই ধাপ শেষ হওয়ার পরের 2 লাইনের শেষ লাইনে প্রমাণ হয়ে গেছে উপপাদ্যটা। আরেকটা জ্যামিতি দেখো পাশেই, ওই পাশের উপপাদ্য 18, এখানেও ধাপ 3-এ দুটা ত্রিভুজের নাম আছে, বেশ কিছু কথা লেখার পরে এটাকে সর্বসম বলা হয়েছে। এরপরে 1 লাইনের পরে এটা প্রমাণিত হয়ে গেছে। এইরকম এই জ্যামিতিতে এই যে এখানে ধাপ 1 ধাপ 2, এই ধাপ 2 এর পুরাটাই কি একটা জ্যামিতি, দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করা হয়েছে। তাহলে তোমরা দেখবে যে এরকম এই জ্যামিতির উপপাদ্যের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে হয়। যেখানে দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে হয়, এই প্রমাণের ধারণাটা যদি আমাদের কাছে পরিষ্কার থাকে তাহলে কিন্তু জ্যামিতিটা অনেকখানি সহজ হয়ে যায় এবং পরীক্ষায় লিখলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না।
তাহলে এটা পরিষ্কার হতে হলে আমাদের যে জিনিসটা জানা থাকতে হবে তা হলো যে কোন কোন শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হয় সেটা মনে রাখা। আমরা যদি পরিষ্কারভাবে মনে রাখতে পারি যে ঠিক কোন কোন শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই উপপাদ্যগুলোর এই অংশগুলো ইজিলি মনে রাখতে পারবো। এটা মনে রাখতে আর কোনো কষ্ট হবে না। শুধু ধাপগুলো মনে রাখলে হলো যে কোন অংশে আমরা কোন ধাপে কোন কাজটা করব। তাহলে জ্যামিতিতে বেশি সময় নষ্ট হবে না এবং আমরা অতি সহজেই জ্যামিতিটা প্রমাণ করতে পারবো। তাহলে চলো আমরা আগে দেখে নিই যে কোন কোন শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হয় সেটা ভালো করে জেনে আসি। অনেকেই তোমরা হয়তো জানো, আর যারা যারা এইটা ভালো মতো জানো না তারা তারা দেখে নেবে এবং এটাকে আমাদের শিখে ফেলতে হবে। আমরা দেখলাম যে ত্রিভুজের সর্বসমতা জানার প্রয়োজনীয়তাটা কি। এটা যে অনেক গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য আমি তোমাদের বেশ কয়েকটা উপপাদ্য দেখালাম। তাহলে এবার আমরা জেনে নিই যে কোন কোন শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হয়। সংক্ষেপে এই ১ নম্বরে যে উপপাদ্যটা আমি রেখেছি বাহু 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 উপপাদ্য। এই উপপাদ্যটা কি ধরনের? যেমন ধরো এবিসি একটা ত্রিভুজ আর ডিইএফ একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজের ৩ বাহু, ডিইএফ ত্রিভুজের ৩ বাহুর সমান, অর্থাৎ এবি সমান ডিই, এসি ইকুয়াল টু ডিএফ এবং বিসি ইকুয়াল টু ইএফ। আমি এখানে সমান বোঝানোর জন্য এখানে একটু ভিন্ন কালার দিয়ে প্রত্যেকটাকে দেখিয়েছি। তো এরকম একটা ৩ বাহু যদি একটা ৩ বাহুর সমান হয়, এক্ষেত্রে দুটো ত্রিভুজ সর্বসম হবে এবং এই উপপাদ্যটা বাহু 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 উপপাদ্য নামে পরিচিত। ক্লাস 7-এর বই এটা উপপাদ্য ৩, ক্লাস 7-এর বইয়ের ৩ নম্বর উপপাদ্য এটা ওখানে প্রমাণ করা আছে। প্রমাণ তোমাদের এখন মনে রাখার প্রয়োজন নেই, কিন্তু এই বিষয়বস্তুটা মনে রাখতে হবে যে ৩টা বাহু সমান হলে সর্বসম হয়। এটা যেন তোমরা মনে রাখতে পারো, এই জন্যই তোমাদের নবম শ্রেণীর বইয়ে কিন্তু এই উপপাদ্যটা আবার দেওয়া আছে প্রমাণ ছাড়াই। এটা ৯ নম্বর উপপাদ্য হিসাবে তোমাদের বইয়ে আছে। তাহলে আমরা মনে রাখবো যে এক ত্রিভুজের ৩ বাহু আরেক ত্রিভুজের ৩ বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হয়। এর পরেরটা দেখো যে ২ নম্বরে যে উপপাদ্যটা আমি রেখেছি সেটা হলো বাহু কোণ বাহু উপপাদ্য। এইটা সপ্তম শ্রেণীর বইয়ে ১ নম্বর উপপাদ্য হিসাবে আছে আর নবম শ্রেণীর বইয়ে ৬ নম্বর উপপাদ্য হিসাবে আছে। এটা সপ্তম শ্রেণীর বইয়ে প্রমাণ আছে। তো আমরা এখানে বাহু কোণ বাহু উপপাদ্যটা কি, যে মনে করো এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজের মধ্যে এবি যদি ডিই এর সমান হয়, বিসি যদি ইএফ এর সমান হয় এবং এবি এবং বিসি এর অন্তর্ভুক্ত কোণ এবিসি আর ডিই এবং ইএফ এর অন্তর্ভুক্ত কোণ ডিইএফ কোণ, এই এবিসি কোণ যদি ডিইএফ কোণের সমান হয় তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। তার মানে এক ত্রিভুজের ২ বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের ২ বাহু এবং এই প্রদত্ত বাহুদের অন্তর্ভুক্ত কোণ যখন সমান হবে তখন ত্রিভুজ দুটা সর্বসম হবে। এটা বাহু কোণ বাহু উপপাদ্য নামে পরিচিত। এবারে আসি আমরা ৩ নম্বর কোণ বাহু কোণ উপপাদ্য। এটা সপ্তম শ্রেণীর বইয়ে উপপাদ্য ৪ এবং নবম শ্রেণীর বইয়ে উপপাদ্য ১০ হিসাবে আছে। এটা কি, যে একটা ত্রিভুজের ২টা কোণ এবং ওই কোণ সংলগ্ন যে বাহু অপর একটা ত্রিভুজের ২ কোণ যদি সমান হয় এবং কোণ সংলগ্ন বাহু যদি সমান হয়ে যায় তখন ওই দুটো ত্রিভুজ সর্বসম হবে। এটা কোণ বাহু কোণ উপপাদ্য হিসাবে নামে আছে। কোণ বাহু কোণ, সংক্ষেপে আমরা এই উপপাদ্যটাকে বলতে পারি কোণ বাহু কোণ উপপাদ্য। এটা কি, যে এক ত্রিভুজের ২ কোণ এবং কোণ সংলগ্ন বাহু অপর একটি ত্রিভুজের ২ কোণ এবং কোণ সংলগ্ন বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এরপরে আসি আমরা ৪ নম্বরে, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুটো সমকোণী ত্রিভুজ যদি হয়, ওই সমকোণী ত্রিভুজদের অতিভুজ দুটো যদি সমান থাকে আর সমকোণ সংলগ্ন যে কোনো একটা বাহু যদি সমান হয় তখন ত্রিভুজ দুটো সর্বসম হবে। যেমন এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার সি কোণ আর এফ কোণ সমকোণ। অতিভুজ এবি আর অতিভুজ ডিই সমান, বাহু এসি আর বাহু ডিএফ সমান। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এই উপপাদ্যটা অতিভুজ বাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বাহু হিসাবে পরিচিত। এটা সপ্তম শ্রেণীর বইয়ে উপপাদ্য ৫ হিসাবে আছে, প্রমাণ করা আছে, আর নবম শ্রেণীর বইয়ে উপপাদ্য ১১ হিসাবে আছে। তোমরা এই ৪টা উপপাদ্য খুব ভালো করে সব সময়ের জন্য মনে রাখবে যে ঠিক কোন শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হয় সেগুলো। তাহলে তোমরা যে কোনো প্রমাণ সহজেই সলভ করতে পারবে। তাহলে মনে রাখবে বাহু 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 উপপাদ্য, বাহু কোণ বাহু উপপাদ্য, কোণ বাহু কোণ উপপাদ্য এবং অতিভুজ বাহু উপপাদ্য। আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ, বিভিন্ন ধরনের কোণ এবং ত্রিভুজের সর্বসমতা এই বিষয়গুলো সম্পর্কে জানলাম।
পরের পর্বে আমরা ইনশাআল্লাহ উপপাদ্য 15 এবং 6.3 অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন 19-20 সলভ করব ইনশাআল্লাহ। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।